21 মাসে গাজায় হিরোশিমার চেয়ে 6 গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল, দাবি জাতিসংঘের। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই হামলা জোরদার, 3 দিনে নিহত 400-র বেশি। রুশের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। আফগানিস্তানকে রুশ গ্যাসের দক্ষিণ এশিয়া ট্রানজিট হাবে রূপান্তর করতেই মস্কোর এই পদক্ষেপ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তেজনা বাড়ছে। হামলায় নৌবাহিনীর উপপ্রধান সহ 10 রুশ সেনা নিহত। কিয়েভে পাল্টা আক্রমণে 47 জনের প্রাণহানি। আবারও ট্রাম্প পুতিন ফোনালাপ। এবং ভয়াবহ দাবানলে জ্বলছে তুরস্ক, 2 জনের মৃত্যু। গ্রিসেও নিয়ন্ত্রণের বাইরে আগুন। এথেন্সে ক্ষতিগ্রস্ত শত শত বাড়িঘর, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমার তুলনায় 6 গুণ বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে গাজায়। গত 21 মাসে নিক্ষেপ করা বোমার পরিমাণ 85,000 টন বলে জানিয়েছে ফিলিস্তিনের জাতিসংঘের বিশেষ প্রতিবেদনকারী ফ্রান্সেসকো আলবানিস। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ, মানুষের ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকাটিতে গত 3 দিনে মারা গেছেন 400-র বেশি বাসিন্দা। স্থানীয় সময় শুক্রবার ভোরে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলা চলে দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসেও। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলের বর্বরোচিত হামলায় শঙ্কায় পড়েছে হামাস। গাজায় নতুন মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে সংগঠনটি এখন নিশ্চিত হতে চাইছে যে এই সমঝোতা শেষ পর্যন্ত স্থায়ী অবসানের পথ তৈরি করবে কিনা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে হামাসের এক ঘনিষ্ঠ সূত্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্র বলছে, গাজার মানুষ নিরাপদে থাকুক, এটাই চান মার্কিন প্রেসিডেন্ট। হামাস যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব গ্রহণ করবে কিনা তাও শিগগিরই জানা যাবে। এদিকে ইসরায়েলে অস্ত্র সরবরাহকারী কোম্পানিগুলো নিয়ে প্রকাশিত প্রতিবেদনে ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকো আলবানিস বলেছেন, এসব কোম্পানির সহায়তায় গত 21 মাসে গাজায় 85,000 টন বোমা নিক্ষেপ করা হয়েছে। এর পরিমাণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় ফেলা বোমার চেয়ে 6 গুণ বেশি। গাজায় আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য ইসরায়েলকেও দায়ী করেন তিনি। অন্যদিকে গাজায় গণহত্যা চালানোর জন্য মানুষকে অনাহারে রাখাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, এমন মন্তব্যই করেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানায়, বোমা বর্ষণ, বাস্তুচ্যুতি, খাদ্য, পানি ও ওষুধের সংকট সব মিলিয়ে অঞ্চলটিতে মানবিক বিপর্যয় এখন চরমে। সহায়তা নিতে গিয়ে শত শত ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন। অনেক ক্ষুধার্ত মানুষ ইসরায়েল পরিচালিত হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছেন। ইরানের উপর আমেরিকার সাম্প্রতিক বোমা হামলার পর তেহরানের পারমাণবিক শক্তি হওয়ার সম্ভাবনা আরও বেড়েছে। বিশ্লেষকদের এমন ধারণা এবার আরও জোরালো হলো। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি, বড়জোর 1 থেকে 2 বছরের জন্য পিছিয়ে গেছে। বুধবার পেন্টাগনের এমন দাবির পর প্রশ্ন উঠেছে, ইরানকে কি হারাতে পারবে কোনো পরাশক্তি? কেননা ব্যাপক বিধ্বংসী বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েও ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। তাই এবার কি ইরান নিজেকে রক্ষায় পরমাণু অস্ত্র বানিয়েই ছাড়বে? কি বলছেন বিশ্লেষকরা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের এক মন্তব্যের পর ইরানের পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি, বরং 1 থেকে 2 বছরের জন্য পিছিয়ে যেতে পারে। মার্কিন গোয়েন্দারা অবশ্য আগেই দাবি করেছিল, অক্ষত রয়েছে ইরানের পরমাণু কর্মসূচির মূল উপাদানগুলো। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরানের পরমাণু স্থাপনা। কিন্তু ইরান বারবারই দাবি করে আসছে, তাদের পরমাণু স্থাপনার তেমন কোনো ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র। এবার খোদ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বিষয়টি স্বীকার করে নিল। ফলে প্রশ্ন উঠেছে, এবার কি তাহলে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে? কেননা এরই মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ইরানের 60% পর্যন্ত মাত্রায় সমৃদ্ধ 400 কেজির বেশি ইউরেনিয়াম মজুত রয়েছে, যা পরমাণু অস্ত্র তৈরির মানের খুব কাছাকাছি। আর পরমাণু অস্ত্র তৈরির জন্য দরকার 90% সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরানের কাছে যে মজুত আছে তা দিয়ে 9টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে দেশটি। আর ব্যাপক বিধ্বংসী বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েও যেহেতু আমেরিকা ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি, তাই পরমাণু অস্ত্র তৈরিতে এখন ইরান অনেক বেশি মনোযোগী হবে ধারণা বিশ্লেষকদের।
এরই মধ্যে খামেনি সরকার দফায় দফায় তাদের পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের সাথে বৈঠক করেছে, স্থগিত করেছে IAEA এর সাথে সম্পর্ক। ফলে ইরানের পরমাণু কেন্দ্রগুলো সরাসরি পর্যবেক্ষণের সুযোগ হারালো জাতিসংঘ। আর এই সুযোগে গোপনে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান, হয়ে উঠতে পারে পারমাণবিক শক্তিধর দেশ, মত বিশ্লেষকদের। এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক সক্ষমতা ছিল না ইসরায়েলের। আর এ বিষয়টি ভালোভাবেই জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে আর কিছুদিন সংঘাত চালিয়ে গেলে ভেঙে পড়ত ইসরায়েলের অর্থনৈতিক ব্যবস্থা। তাই দ্রুত ইরান ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করেছেন ট্রাম্প, টেনেছেন যুদ্ধবিরতি। ইসরায়েলের দুর্বলতা ঢাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নিজেদের দুর্বলতা সম্পর্কে সচেতন ছিল ইসরায়েল। তাই যুদ্ধবিরতির জন্য গোপনে রাশিয়ার সাথে যোগাযোগ চালিয়ে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মূলত ইরানের সাথে সংঘাতের কূটনৈতিক সমাধান খুঁজতেই এই যোগাযোগ চালিয়ে যায় ইসরায়েল। ইউক্রেন যুদ্ধ নিয়ে ষষ্ঠবারের মতো ফোন আলাপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ও রুশ প্রেসিডেন্ট। হোয়াইট হাউস চাইছে যুদ্ধ থামাতে, কিন্তু মস্কোর দাবি শুধুমাত্র কিয়েভের সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধ সম্ভব। এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের হামলায় প্রাণ গেছে নৌবাহিনীর উপপ্রধান সহ 10 সেনা। কিয়েভে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী, এতে নিহত হয়েছেন অন্তত 47 জন। জানিয়েছেন এ ধরনের হামলার উদ্দেশ্য ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করা এবং বেসামরিক নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়ানো। এমনকি রুশ সেনারা সুমি সীমান্তে অন্তত 7 কিলোমিটার ঢুকে পড়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এর আগে ইউক্রেনের হামলায় নিহত হয়েছেন রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুটকভ সহ আরও বেশ কয়েকজন সেনা। এই পরিস্থিতিতে ইউক্রেন আবারও দাবি জানায় তাদের দ্রুত ন্যাটো সদস্য পদ দেয়া হোক। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের চাপ সত্ত্বেও নিজের অবস্থান থেকে এক চুলো সরছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 1 ঘন্টার ফোনালাপে পুতিন বলেন রাশিয়া পিছিয়ে যাবে না, যুদ্ধের মূল কারণগুলো দূর করাই হবে মস্কোর লক্ষ্য। পুতিন রাজনৈতিক সমাধানে প্রস্তুতির কথা বললেও যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে দিয়েছেন যে কোনো শান্তি আলোচনা কেবল কিয়েভ ও মস্কোর মধ্যেই হতে হবে। পুতিনের এমন অবস্থানে স্পষ্ট তিনপক্ষীয় কোনো আলোচনায় রাজি নয় রাশিয়া। এই ফোনালাপ এমন এক সময়ে যখন পেন্টাগন ঘোষণা করেছে ইউক্রেনের জন্য প্রতিশ্রুত কিছু অস্ত্র সরবরাহ আপাতত স্থগিত থাকবে। ট্রাম্প এ নিয়ে ফোনে কিছু না বললে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর প্রতিবাদে কিয়েভে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন। সতর্ক করে বলেন এই দেরি রাশিয়াকেই বাড়তি সুযোগ দেবে। একের পর এক ধাক্কা সত্ত্বেও প্রতিরোধ জারি রাখতে চায় ইউক্রেন। ডেনমার্ক সফরে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে জেলেনস্কি বলেন যুক্তরাষ্ট্রের ওপর এককভাবে নির্ভর না করে ইউরোপের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে হবে। ইতোমধ্যেই ড্রোন তৈরিতে একটি মার্কিন কোম্পানির সঙ্গে বড় চুক্তি হয়েছে বলেও জানান তিনি।